যোগ পার্বণ হয়ে গেল রেড রোডে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ধক্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ সেই যোগের কথাই বললেন, সেই প্রসঙ্গই তুলে ধরলেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। दोनों पैरों को मिलाइए, দুটো পাকে একসঙ্গে নিয়ে আসুন, हाथों को शरीर के पास सीधा रखिए, 40 डिग्री कोण बनाइए, उठाकर कोण बनाइए। योग केवल शारीरिक श्रम का साधन नहीं है। योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है। इसलिए इस वर्ष अंतर्राष्ट्रीय योग दिवस की थीम रखी गई है, योगा फॉर हेल्दी एजिंग। उम्र बढ़ने पर भी हम स्वस्थ रह सकते हैं, हम ऊर्जावान और सक्रिय रह सकते हैं। योग हमें इसके लिए मार्ग दिखाता है। আমরা জানি স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্ম মহাসভায় সেখানে যোগ রাজযোগের দর্শন নিয়ে কথা বলেছিলেন। আজ প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে এলো সে বক্তব্য, অর্থাৎ বিশ্বকে যোগের সঙ্গে পরিচয় করিয়েছেন বিবেকানন্দ। রামকৃষ্ণ বিবেকানন্দ অরবিন্দ বাংলায় যোগ চর্চা অনন্য অনুভূতি। ऊपर की तरफ उठाकर ब्रिज के समान आकृति बनाने का योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। इसी बंगाल की धरती पर जन्मे गुरुदेव रविन्द्रनाथ ठाकुर का मानना था कि मनुष्य की पहचान अलग अलग रहने में नहीं, बल्कि अपने आसपास की दुनिया से जुड़ने में है। यही जुड़ाव योग का मूल भाव है। महर्षि अरविंद भी कहते थे, हमारा पूरा जीवन योग है, चाहे हमें इसका बोध हो या न हो। योग जब स्वभाव में आता है तो वो मानवीय एकता का आधार बन जाता है। প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই পাশাপাশি যোগ দিবসের নাম না করেই গত তৃণমূল সরকারকে নিশানা করলেন। পালা বদলের পর বঙ্গে যোগ ফিরে এসেছে বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন
তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। মূল অনুষ্ঠান আজ রেড রোডে, কিন্তু বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস, দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদ। এস জয়শঙ্কর যোগাভ্যাস যোগ দিবসে While exhaling, will be producing humming bee sound. গুয়াহাটির ছবি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগাভ্যাস করলেন। মুম্বাইয়ের ছবি দেব, দেখুন দেবেন্দ্র ফডনবিস যোগ চর্চা করছেন, যোগাভ্যাস করছেন। वंडरफुल। अभी हम शलभासन करें। অনুরাগ ঠাকুর যখন রেড রোডে যোগাভ্যাস মূল অনুষ্ঠান, তখন অনুরাগ ঠাকুর যোগাভ্যাস করছেন। এক টুকরো ছবি শান্তিনিকেতনের, বীরভূমের শান্তিনিকেতনে সুকান্ত মজুমদার। এবং সম্ভব হলে আপনার গোড়ালি আপনার মূলাধারকে স্পর্শ করবে। বলিউডে যোগাভ্যাসের জন্য বিখ্যাত শিল্পা শেট্টি আজ আন্তর্জাতিক যোগ দিবসে তিনিও সামিল। বলা হয় ফিটনেস ফ্রিক অক্ষয় কুমারকে, যোগাভ্যাসে অক্ষয় কুমার। We start together with a little prayer. If you know the prayer, you can join us. Otherwise, just stay with your breath. প্যাংগং আইটিবিপি জওয়ানরা যোগ চর্চা করছেন। দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, রাজ্যেরও বিভিন্ন প্রান্তের ছবি। জলদাপাড়ার ছবি একবার দেখব। হাতির পিঠে যোগাভ্যাস। উত্তর থেকে দক্ষিণ, ওদিকে জলদাপাড়া আলিপুরদুয়ারের, আর এদিকে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। পাহাড় থেকে সাগর, যোগ চর্চা। যেসব জায়গায় স্টেজ মাস্টার হিসেবে যোগ পার্বণের মাঝেই পরাক্রম দেখানোর দিন, শত্রুকে বুঝে নেওয়ার দিন। জলে এবার ত্রিশূল, তিন শক্তি, এই তিন শক্তির আজ কমিশন হবে ইন্ডিয়ান নেভিতে, বা বলা ভালো এই তিন শক্তির আজ উদ্বোধন হবে গার্ডেন রিচ থেকে। সরাসরি গার্ডেন রিচ থেকে আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, বোধহয় এই প্রথম একসঙ্গে তিন নৌ শক্তির যুদ্ধ জাহাজ কমিশন হচ্ছে গার্ডেন রিচ থেকে, তাই তো? একেবারেই যথেষ্ট ঐতিহাসিক মুহূর্ত, তার একটা বড় তাৎপর্য আজকের দিনটা বহন করছে। তার কারণ গার্ডেন রিচ শিপবিল্ডার্সের তৈরি তিনটি জাহাজ একসাথে আজকে কমিশন হবে ভারতীয় নৌবাহিনীতে, এবং এই প্রথমবার কলকাতা থেকে তিনটি জাহাজের একযোগে কমিশন। অবশ্যই ভারতের পরাক্রম দেখানোর দিন, যেমনটা তুমি বলছিলে।
যথেষ্ট একেবারে সঠিক বক্তব্য আমার এক্ষেত্রে মনে হচ্ছে, কেননা আজকে যে ছবিটা অন্তত গার্ডেন রিচ শিপবিল্ডার্সের যারা কর্মকর্তারা যখন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে তারা যখন ঢুকলেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু ঠিক সেই রকমই ছিল। কেননা আজকে তাদের দীর্ঘদিনের যে চেষ্টা, দীর্ঘদিন ধরে এইটা তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম আজকে শেষমেশ ভারতীয় নৌবাহিনীতে যখন কমিশনড হবে এই জাহাজগুলো, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই পরিশ্রমী সাফল্য পেল তা বলা যায়। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। তুমি সেই ছবিও দেখতে পাচ্ছ, পুরোপুরি তৎপরতা রয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে, আর তারপরেই শুরু হবে সেই অনুষ্ঠান যেখান থেকে প্রধানমন্ত্রী একসাথে 3টি যুদ্ধজাহাজ তার বলা যেতে পারে কমিশন করবেন ভারতীয় নৌবাহিনীতে। 3টি জাহাজের যদি একটু বিস্তারিত বলি, 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আগ্রায়। 3টি জাহাজ 3টি ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, মূলত 3টি ভিন্ন রোলের যুদ্ধজাহাজ একসাথে ভারতীয় নৌবাহিনী এবং আরও বলা ভালো ভারতীয় নৌবাহিনীর যে এই ইস্টার্ন সেক্টর, সেই সেক্টরকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। গত বছর তোমার মনে থাকবে 2025 সালেও সেক্ষেত্রেও মুম্বাই থেকে 3টি জাহাজ একসাথে নৌবাহিনীতে কমিশনড হয়েছিল। এবং তারপর এবছরেরটা স্পেশাল আমাদের কাছে এই কারণেই, কেননা শহর কলকাতা, যেখানে গার্ডেন রিচ শিপবিল্ডার্সের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যেখান থেকে প্রচুর যুদ্ধজাহাজ তৈরি হয়, কিন্তু কমিশন হওয়ার কিন্তু সাম্প্রতিক অতীতে সেই অর্থে কোনো রেকর্ড নেই শহর কলকাতার বুকে। তাই শহর কলকাতা থেকে প্রধানমন্ত্রী 3টি যুদ্ধজাহাজ, যেগুলির বেশিরভাগ অংশই আমাদের ভারতীয় প্রযুক্তিতে তৈরি, সেই যুদ্ধজাহাজগুলি যখন কলকাতার মাটি থেকে কমিশন করবেন ভারতীয় নৌবাহিনীতে, তার একটা আলাদা তাৎপর্য তা অবশ্যই বহন করছে। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ভারতীয় নৌবাহিনীর যিনি এখন অ্যাডমিরাল রয়েছেন, তিনি নিজে উপস্থিত থাকবেন, দীনেশ ত্রিপাঠী। পাশাপাশি আরও জিআরএসির যারা কর্তারা তারা উপস্থিত থাকবেন। এই গোটা অনুষ্ঠান আজকে গোটা ভারতবাসী বলতে পারো নজর রাখবেন, কেননা যেভাবে একের পর এক সাম্প্রতিক অতীতে আমরা যদি তাকিয়ে দেখি, একের পর এক যেখানে ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনীকে আমরা তাদের পরাক্রম দেখাতে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা কিন্তু অবশ্যই স্বর্ণাক্ষরে লিখে রাখার মতোই একটা দিন। তাই আজকে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই যখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে এসে পৌঁছবেন, তার পরের মুহূর্তটা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই একটা স্পেশাল মুহূর্ত হতে চলেছে। অতনু এবং শানিক, একদিক থেকে দেখতে গেলে আমাদের দেশের নৌবাহিনী যতটা ভালো হবে বা যতটা মজবুত হবে, ততটাই আমরা সুরক্ষিত থাকবো। তার কারণ আমাদের 3 দিকে জল, আমাদের দেশের 3 সীমান্ত জলে। সেক্ষেত্রে একদিকে ভারত মহাসাগর, আরব সাগর, আর একদিকে বঙ্গোপসাগর, এরকম একটা জায়গায় নৌবাহিনীকে আরও শক্তপোক্ত করে তোলা আমরা দেখেছি 2014 সালের পর থেকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আমাদের নৌ সীমান্ত সুরক্ষিত থাকে, মানে জল সীমান্ত সুরক্ষিত থাকে। আর সেজন্যই এই 3 শক্তি, আইএনএস দুনাগিরির কথা বলছিলে তুমি, বলছিলে আইএনএস সংশোধকের কথা এবং আইএনএস অগ্রয়ের কথা, এই 3টে স্পেসিফিকেশন 3 রকম। এই 3টে কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ, আমি যদি এক এক করে জানতে চাই যে এই আইএনএস সংশোধকের কাজ কি? আইএনএস সংশোধক মূলত একটি হাইড্রোগ্রাফিক সার্ভে করার যুদ্ধজাহাজ। মূলত এর যদি কাজটা বোঝাই, জাহাজ কোন পথে এগোবে, কোন রাস্তা দিয়ে জাহাজ যাবে, আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে যেমন বিভিন্ন নেভিগেশনের অ্যাপ্লিকেশন ইউজ করি, ঠিক সেই রকম জাহাজ চলার জন্য যে নির্দিষ্ট যে ম্যাপগুলো ব্যবহার করা হয়, সেই ম্যাপগুলো প্রস্তুত করা হয় এই হাইড্রোগ্রাফিক সার্ভের এই ভেসেলগুলো থেকেই। এই ল্যাবরেটরি যা এই জাহাজের সঙ্গে থাকে, সেই জাহাজগুলি থেকেই মূলত এই সমুদ্র পথে কোথায় জলের কত গভীরতা রয়েছে, কোথায় জলের তলায় সেই অর্থে নাব্যতা নেই, সেই সমস্ত বিষয়ে একটা ডিটেইলড ম্যাপ তৈরি করার সক্ষমতা রাখে এই আইএনএস সংশোধক। হাইড্রোগ্রাফিক ভেসেল হলেও এর সঙ্গে আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই জাহাজ নিতে পারে, যেটা এই জাহাজকে অবশ্যই
আরো অন্যান্য জাহাজের থেকে একটু হলেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। তার কারণ এই জাহাজকে আপৎকালীন পরিস্থিতিতে হাসপাতাল হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই রকম সমস্ত পরিকাঠামো এই জাহাজে রাখা হয়েছে। আপাতত 48টি বেড রয়েছে এই জাহাজের ভেতরে। এর পাশাপাশি অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনোসিসের জন্য যা যা ল্যাব টেস্ট প্রয়োজন সবকিছুর পর্যাপ্ত ব্যবস্থা এই জাহাজের মধ্যে থাকছে। এছাড়াও যে ভারতীয় নৌসেনার যে কটি হাসপাতাল রয়েছে সেই কটি হাসপাতালে যারা বিশিষ্ট চিকিৎসকরা তাদের সঙ্গে টেলিকলিং এর মাধ্যমে জাহাজ থেকেই একেবারে স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে তারা যে কোনো রুগীর পুরো ডেটা তারা সেই হাসপাতালে বসেই অ্যাক্সেস করতে পারবেন এবং সেই মতো জাহাজে যে ডাক্তাররা থাকবেন তাদের সঙ্গে তারা আলোচনা করে চিকিৎসা আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী নিজেদের ভূমিকা বলার ক্ষেত্রে বারংবার তারা বলে এসেছে শুধুমাত্র জলসীমায় বহিঃশত্রুর থেকে সুরক্ষা নয়, পাশাপাশি বিভিন্ন রকম যে আপৎকালীন পরিস্থিতি সেইখানে মোকাবিলা করা কিংবা আমাদের বিভিন্ন যে জলসীমা দিয়ে বিভিন্ন যেরকম ট্রেডগুলো হয় সেই ট্রেডগুলোকে সুরক্ষিত করা, এই গোটা কাজটাতে কিন্তু ভারতীয় নৌবাহিনীর একটা বড় ভূমিকা বরাবর থেকে যায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই জাহাজ আইএনএস সংশোধক সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। একদিকে যেমন বলছিলাম হাইড্রোগ্রাফিক সার্ভে, সেই সার্ভের কাজ সে করতে পারবে, পাশাপাশি একটা হাসপাতাল হিসেবে একটা বলা ভালো একটা ভাসমান হাসপাতাল হিসেবে যে কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই জাহাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে সেদিক থেকে সানিক বলতে গেলে আইএনএস অগ্রয় বা আইএনএস দুনাগিরি মারাত্মক শিকারীর মতো কাজ করবে। যদি কমফোর্ট দিয়ে থাকে ভারতীয় নৌবাহিনীকে আইএনএস সংশোধক, তাহলে আক্রমণের ঝাঁজ, আক্রমণের তীব্রতা বাড়ানোর জন্য এবং কোনোভাবেই কোনো শত্রু জাহাজ বা শত্রুদের কোনো টর্পেডো বা কোনো সাবমেরিন যাতে আমাদের জলসীমান্তে না আসতে পারে সেটা দেখার কাজ করবে আর নিঃসন্দেহে অগ্রয় এবং আইএনএস দুনাগিরি, তাই তো? একেবারেই তাই। এবং আইএনএস অগ্রয়ের ভূমিকাটা যদি তোমাকে প্রথমে বলি, বিভিন্ন ক্ষেত্রে যেখানে জলের গভীরতা কম সেই জায়গায় যে কোনো রকম বহিঃশত্রুর আক্রমণ, যেমনটা বলছিলাম যে সাবমেরিন কিংবা টর্পেডো যেমনটা তুমি বলছিলে, এগুলোকে ডিটেক্ট করতে পরিকাঠামোগতভাবে বেশ কিছু সমস্যা হয়, যেগুলো মূলত সোনার টেকনোলজি থাকে যে সমস্ত জাহাজে, সেই সমস্ত জাহাজেরই। সেই জায়গায় আইএনএস অগ্রয় কিন্তু একেবারে অত্যাধুনিক টেকনোলজি যা যা রয়েছে তা দিয়ে একেবারে ফিটেড এবং একেবারে কোস্টাল এরিয়ার কাছাকাছি অংশে ভারতীয় সীমানাকে সুরক্ষিত করার জন্য এই জাহাজকে ব্যবহার করা সম্ভব, অগভীর জলে সাবমেরিনের মতো যে কোনো থ্রেটকে মোকাবিলা করার জন্য। তাই এই গোটা পরিস্থিতিতে তিনটে জাহাজের তিন রকম ভূমিকা। পাশাপাশি তুমি আইএনএস দুনাগিরির কথা বলছিলে, এই জাহাজ কিন্তু তিনটি জাহাজের মধ্যে আজকে যে তিনটি জাহাজ কমিশন হতে চলেছে তার মধ্যে সব থেকে বড় জাহাজ, মূলত একটি স্টেলথ ফ্রিগেট। এই জাহাজ, এই স্টেলথ ফ্রিগেট মূলত যে কোনো জায়গায় যখন তার অপারেশন চালাবে তার ভিজিবিলিটি শত্রুপক্ষের রেডারে কিন্তু অনেক কম, অর্থাৎ অনেক কম সময় বাকি থাকতে শত্রুরা জানতে পারবে যে এই জাহাজ তাদের কাছে পৌঁছে গিয়েছে। সুতরাং এইটা কিন্তু এই জাহাজকে একটা আলাদা অ্যাডভান্টেজ যেমন একদিকে দেবে, পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক শস্ত্র এই জাহাজের সঙ্গে থাকছে, যেগুলো এই জাহাজকে আমাদের জলসীমায় একটা অভেদ্য দুর্গ তৈরি করতে চলেছে, তা কিন্তু বলাই যায়। অতনু, এবার একবার সরাসরি লোকভবনের ছবি দেখবো, কারণ এখানে এই গার্ডেন শিপ বিল্ডার্স এখানে যখন তিনি আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে লোকভবনের ছবি একবার দেখাই আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যোগ দিবসের যোগাভ্যাসের পর তিনি লোকভবনে গিয়েছিলেন এবং লোকভবন থেকে এখন তিনি বেরিয়ে এলেন। এখান থেকেই রয়েছেন আমার সহকর্মী অমিত। আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকভবন থেকে বেরিয়েছেন। একেবারেই অতনু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে লোকভবন থেকে তিনি রওনা দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টে। সেখানে তিনটি যুদ্ধ জাহাজ তিনি শিলান্যাস বা উদ্বোধন করবেন এবং তারপরে নৌসেনার হাতে তিনটি জাহাজ তুলে দেওয়া হবে। এবং জানিয়ে রাখবো যে
12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকালে যে রেড রোডে যে অনুষ্ঠান ছিল সেখানে তিনি অংশ নিয়েছিলেন, তিনি যোগা করেছেন এবং তারপর তিনি ফিরে আসেন 7:50 লোকভবনে এবং সেখানে 1 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর তিনি এই মুহূর্তে রওনা দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পোর্ট রয়েছে সেখানে, এবং সেখানে 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন তিনি করবেন এবং একসঙ্গে 3টি যুদ্ধজাহাজ তিনি তুলে দেবেন নৌ সেনাবাহিনীর হাতে। আমরা সরাসরি সেই ছবি দেখবো, তবে তার আগে এই মুহূর্তে হেডলাইন্স।